শুরুতেই আমরা মহান 24-এর জুলাই বিপ্লবের 2000-এর কাছাকাছি শহীদ ও 30,000-এর উপরে যে আহত ভাইয়েরা আছে, যারা এখনও পুরোপুরি শারীরিকভাবে সুস্থ হতে পারে নাই, তাদেরকে স্মরণ করছি। জুলাই শহীদ পরিবারকে স্মরণ করছি। আমাদের জুলাইয়ের শহীদরা, তাদের পরিবাররা যেন এই শোক কাটিয়ে উঠতে পারে, আহত ভাইয়েরা যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেই দোয়া এবং কামনা করছি। আজকে আপনাদের সামনে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সাহেব, আমরা দেখেছি ওনার যে রাজনৈতিক জীবন, উনি ছাত্রলীগের রাজনীতি দিয়ে শুরু করে এবং পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধে 71 সালে ওনারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে মুক্তিযোদ্ধা হিসেবে না, মুজিব বাহিনীর সদস্য হিসেবে। এবং এই মুজিব বাহিনী 71 সালে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছে, যেগুলো আমরা ইতিহাসে পাই। এবং 71 পরবর্তীতে এই মুজিব বাহিনী রক্ষী বাহিনী নামে একটা বাহিনী গঠন করে, যারা পরবর্তীতে বাকশাল কায়েমের পথ সুগম করে। এবং সেই বাকশাল এবং মুজিব বাহিনীর অত্যাচারে এই দেশে যে 74-এর দুর্ভিক্ষ নেমে আসে, সেই 74-এর দুর্ভিক্ষে এই রক্ষী বাহিনীর অত্যাচারে তাদের লুটপাট, তাদের মাধ্যমে খাদ্য চুরি, খাদ্য সংকট, দেশে দুর্ভিক্ষ হয়। এই রক্ষী বাহিনী সিরাজ শিকদারের মতন একজন মুক্তিযোদ্ধা, একজন বিপ্লবী নেতা, জহির রায়হানের মতন একজন বিপ্লবী নেতা, সহ জাসদের যেই 40,000 নেতাকর্মী মুক্তিযোদ্ধা সহ হত্যা করেছে, এর পিছনে এদের দায়। 75-এর 15ই আগস্ট সেই বাকশাল মুক্ত হয়ে আমরা, বাকশাল মুক্ত হওয়ার পর পরবর্তী বাংলাদেশে এই ফজলুর রহমান বিভিন্ন দলের রাজনীতি করে অবশেষে বিএনপির গাড়ে সওয়ার হয়। উনি আসলে বিএনপির রাজনীতি করে না বিএনপির গাড়ে সওয়ার হয়ে সেই বাকশালী বয়ান ফেরি করে বেড়ায়, আমরা এটা নিয়ে সন্দিহান। ওনার রিসেন্ট যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী আসলে উনি বিএনপির কথা বলে না। উনি বিএনপির সে যে আমরা একটা শুনি প্রায় গুপ্ত রাজনীতি, উনি বিএনপিতে থেকে সেই গুপ্ত রাজনীতি করে। এবং উনি আপনার বাকশালের পেতাত্তা ওনার উপর ভর করে আছে, উনি সহ আরও কিছু লোকজন যারা সেই বাকশালী বয়ান ফেরি করে বেড়ায়। আমরা দেখেছি 2008-এ একটা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার গঠন করে এবং 2008 থেকে পরবর্তী 2024 পর্যন্ত যে আওয়ামী শাসন, আওয়ামী লীগের ফেসিস্ট হয়ে ওঠা, এটা একদিনে আওয়ামী লীগ ফেসিস্ট হয়ে ওঠে নাই। 2008 থেকে 13 সাল পর্যন্ত যে রাজনৈতিক পরিস্থিতি ছিল, বিরোধী দলগুলো দেশে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারত, সভা সমাবেশ করতে পারত। বাট 14 নির্বাচন পরবর্তী যে সময়টা, আস্তে আস্তে 14 পরে 19 নির্বাচন পরবর্তী সময়টা, ডে বাই ডে তারা তাদের অত্যাচারের মাত্রা, তাদের জনগণের ভাষা কেড়ে নেওয়া, জনগণের মুখ বন্ধ করা, বিরোধী দলের উপর দমন নিপীড়ন, এই জিনিসগুলো আমরা দেখছি। আর এই যে আপনার আওয়ামী লীগের ফেসিস্ট হয়ে ওঠা, এটার পিছনে সবচেয়ে বড় দায় ছিল আমাদের সুশীল সমাজের এবং আমাদের তৎকালীন বিরোধী দল ছিল বিএনপি। আমি বলবো বিএনপিরও দায় ছিল। বিরোধী দল হিসেবে বিএনপির যে ভূমিকা নেওয়া দরকার ছিল, সেই জোরালো ভূমিকা বিএনপি নিতে পারে নাই। 5ই আগস্ট পরবর্তী সময় বিএনপির প্রেস সচিব ছিল একসময় মারুফ কামাল খান, ওনার একটা ফেসবুক পোস্ট উনি লিখেছিল যে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রামগুলো কেন সফল হয় নাই, শুধু ছাত্রলীগ, যুবলীগ, বা আওয়ামী লীগের সন্ত্রাসী বা পুলিশের অত্যাচার, এটাই ছিল এরকম না। আমাদের দলের ভিতরে একটা মহল ছিল শেষ পর্যন্ত, যাদের কারণে আমাদের আন্দোলন সংগ্রামগুলো সফলতার মুখ দেখে নাই। আমরা দেখেছি যে খালেদা জিয়ার যে স্থায়ী কমিটির মিটিং করার সময় ওইখানে এমন যন্ত্র ছিল যেটা থেকে কথাগুলো পাচার হয়ে অন্য একটা জায়গায় চলে যেত, বিরোধী দলের কাছে বা তৎকালীন সরকারি দলের কাছে, এজেন্সির কাছে, এবং মোবাইল ছাড়া মিটিং করেছে, এরকম আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি। তো বর্তমান সময়ে ফজলুর রহমান সাহেব যে বক্তব্যগুলো দিয়েছে, এই বক্তব্যগুলোর মধ্যে আমরা দেখতে পাই গত 1 বছরে যে জুলাই বিপ্লবীরা রাজাকারের বাচ্চা। তো তৎকালীন ফেসিবাদী সরকার প্রধান শেখ হাসিনা গত বছর 24-এর জুলাইয়ে যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে, এটা ছিল কিন্তু
কালো শক্তির বিজয় হয়েছে। তো আমি আপনাদের মাধ্যমে বিএনপির কাছে এবং ফজলুর রহমান সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা দেখেছি জুলাই বিপ্লবে বিএনপি সহ ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলোর একটা বড় অংশগ্রহণ ছিল। আমরা যে স্লোগান দিয়ে আজও সাইদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, সেই ওয়াসিম আইকনিক আমাদের যে কয়েকজন শহীদ আছে, একজন ওয়াসিম কিন্তু ছাত্রদলের রানিং একটা পোস্টে ছিল চিটাগংয়ে। ওয়াসিম সহ ছাত্রদল, যুবদল অনেক নেতাকর্মী রাস্তায় প্রাণ দিয়েছে, আহত হয়েছে এবং বিএনপির তরফ থেকেও বিভিন্ন সময়ে বিএনপির দল এরকম শহীদের সংখ্যা 400, 500 বা বিভিন্ন সংখ্যায় উল্লেখ করা হয়েছে। বিএনপির একজন নেতা তারেক রহমানকে 5ই আগস্টের নায়ক হিসেবে উল্লেখ করে। তো এই যে ব্যাপারগুলো, তাহলে বিএনপি তো এই বিপ্লবের একজন বড় স্টেক হোল্ডার। তাহলে বিএনপি কি সেই কালো শক্তি? বিএনপির একজন নেতাকে এটা বলতে পারে? আমরা জুলাইয়ের যারা ছিলাম, যারা ছাত্রদেরকে যখন আমরা রাস্তার মধ্যে মারতে দেখলাম, তাদের রক্ত ঝরতে দেখলাম, আওয়ামী সন্ত্রাসী পুলিশ, আমরা বলি পুলিশ লীগ, তৎকালীন বিভিন্ন বাহিনী, তখন আমরা যে রাস্তায় নেমে আসলাম, তাদের পাশে দাঁড়ালাম, আমরা কি সবাই কালো শক্তি? তো এই যে সফল গণ অভ্যুত্থান, যে বিপ্লব 24 কালো শক্তি করেছে। তো আমরা ইদানিং দেখতে পাচ্ছি বিপ্লবীদের মধ্যে একটা অংশ সেই সুশীল সাজার চেষ্টা করছে, যেই সুশীলতা আওয়ামী লীগকে ফেসিবাদ কায়েম করতে করে দিয়েছিল, বিপ্লবীদের একটা অংশ সুশীল সাজার চেষ্টা করতেছে। তারা বিভিন্ন মিটিং মিছিলে মানে ক্ষমতার বাগ বাটোয়ারা করার জন্যে তারা সুশীল সাজতেছে। এই সুশীলতা, হ্যাঁ, এবং তাদের বিপ্লবের বিপক্ষে যারা অবস্থান নিচ্ছে তাদের চুপ থাকা আওয়ামী পুনর্বাসনের পথটাকে সুগম করে দিচ্ছে। আজকে ফজলুর রহমান সাহেব একটা সংবাদ সম্মেলন করেছে। তো আমরা কালকে রাত 3টার আগে থেকে এখানে অবস্থান করছি। আমাদের সাথে অনেক ছাত্র জনতা ছিল। ছাত্ররা সকালবেলা তাদের স্কুল ছিল, ক্লাস ছিল, তারা চলে যায়। কিছু গ্রুপ গেছে, কিছু আসছে। তো উনি 11টা 43 এখান থেকে বের হয়ে যায়। আমরা রাস্তা পার হয়ে ওনার বাসার সামনে যাই নাই। এটাকে আপনারা সারাদিন ছিলেন, হ্যাঁ, বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে আমরা মত করেছি। আপনারা ওনার বাসার যারা সিকিউরিটি গার্ড আছে তাদেরকে জিজ্ঞেস করেন, প্রশাসনের যে ভাইয়েরা ছিল তাদেরকে জিজ্ঞেস করেন, আপনারা যারা ছিলেন আপনারা নিজের চোখে দেখেছেন আমরা কি মত করার চেষ্টা করেছি না শান্তিপূর্ণ অবস্থান করেছি। এবং ওনাকে নাকি হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমাদের কোনো বক্তব্য, কোনো কথায় কি ওনাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে কিনা আপনারা দেখেন। আপনারা তো অনেক কিছু রেকর্ড করেছেন, আমাদের কারো বক্তব্য এই ধরনের কোনো কিছু এসেছে কিনা। এবং উনি রিসেন্ট যে বক্তব্যগুলো দিয়েছে সেই বক্তব্যের উপর উনি অনেক মিথ্যাচার করেছে। উনি রিসেন্ট যে বক্তব্যগুলো দিয়েছে, যেগুলো রেকর্ডেড, সেই বক্তব্যগুলো নিয়ে উনি আজকে সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেছে, শেষে মায়াকান্না করেছে, আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে, আমাকে কেন মেরে ফেলার হুমকি দিবে। আমরা তো ওনাকে মেরে ফেলার হুমকিও দেই নাই, ওনার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিতে পারবো না। কেন আমরা আইনি ব্যবস্থা নিতে যাই নাই সেটার ব্যাখ্যা আমি দিচ্ছি। ওনার যে উক্তিগুলো ছিল এগুলো রাষ্ট্রের ভারসাম্য নষ্ট করেছে, এরকম রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ, ক্ষতিকর, তাদের কাজকর্ম ষড়যন্ত্রমূলক, আশঙ্কাজনক, যা দেশি ইন্ধন কিংবা বিদেশি ইন্ধনে হতে পারে। এমন একজন ব্যক্তিকে রাষ্ট্র কেন গ্রেফতার করবে না? ওনার যে বক্তব্য, ওনার রিসেন্ট কাজকর্ম, ওনার রাষ্ট্রের বিপক্ষে ওনার অবস্থান নেওয়া, এটার ব্যবস্থা রাষ্ট্র নিবে। আমরা শুধু দাবি জানাইছি রাষ্ট্রের কাছে ওনাকে গ্রেফতার করে, আমরা কেন ব্যবস্থা নিতে যাব? আরেকটা ব্যাপার ছিল ফজলুর রহমান সাহেবের বক্তব্যে যে বিপ্লবীরা অভিনয় করেছে, জুলাইয়ে বিপ্লবীরা অভিনয় করেছে, তারা অভিনেতা, তারা নেতা না, এরকম একটা বক্তব্য। আমরা আজকে জাতীয় নাট্যশালার পাশে আমরা আজকে অভিনয় করেছি, হ্যাঁ, জুলাই শক্তি অভিনয় করেছে, আমরা আজকে একদিনের বিপ্লবের অভিনয় করেছি। আমরা আজকে যেটা করেছি সেটা রিহার্সাল। আগামী দিনে কোনো ব্যক্তি যদি, এই বাংলাদেশের কোনো ব্যক্তি যদি 71 নিয়ে, আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে, 24 নিয়ে, জুলাই বিপ্লব নিয়ে এবং বাংলাদেশ নিয়ে, এই রাষ্ট্র নিয়ে কোনো প্রকার কটূক্তি করে, জুলাই বিপ্লবী ছাত্র জনতা ছেড়ে কথা বলবে, এটার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমরা আপনাদের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকারকে জানাতে চাই, গতকালকে জুলাই কেন্দ্রিক গড়ে ওঠা 97টা সংগঠন একত্রিত হয়ে ফজলুর রহমান সাহেবকে গ্রেফতারের জন্য একটা আলটিমেটাম দিয়েছে 24 ঘন্টার, যা এখনও শেষ হয় নাই। তো সেই আলটিমেটামটা যখন শেষ হবে, আমরা যারা আছি, জুলাই বিপ্লবের বিভিন্ন সংগঠন যারা আছে, সবার সাথে আমরা কথা বলে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব। আমরা কি নতুন কোনো আলটিমেটাম দিব, না রাষ্ট্র আমাদের
আলটিমেটাম ছাড়াই রাষ্ট্র ওনাকে গ্রেফতার করবে, রাষ্ট্র ওনার বিচার করবে, সেটা আমরা রাষ্ট্রের উপর ছেড়ে দিতে চাই, বর্তমান সরকারের উপর ছেড়ে দিতে চাই। আর আর আরেকটা ব্যাপার যেটা হলো যে উনি জাতিকে যে পরিমাণ কষ্ট দিয়েছে এই বক্তব্যের মাধ্যমে, জুলাই বিপ্লবীদের, ৭১-এর মুক্তিযোদ্ধাদের, ওনার প্রতি উদাত্ত আহ্বান থাকবে। উনি সমগ্র জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবে। এই জাতি যদি মনে করে ওনাকে ক্ষমা করবে। আর রাষ্ট্র তো আসলে ক্ষমা করতে পারে না, রাষ্ট্র তার আইন অনুযায়ী ব্যবস্থা নেয়। রাষ্ট্রের কাছে আমাদের, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি থাকবে তারা আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমাদের পরবর্তী পদক্ষেপ আমি ইতিমধ্যে বলেছি, গতকালকে পরিচয় দিচ্ছি যে ৯৭টা সংগঠন ২৪ ঘন্টা আলটিমেটাম দিয়েছে ওনাকে গ্রেফতারের, সেই সময়টা এখন শেষ হয়নি। তো সেই সময়টা শেষ হলে আমরা ওই সংগঠনগুলোর সাথে একত্রিত আমরা কথা বলে নতুন কর্মসূচি আসবে। আমরা কারা? আমরা উত্তরার বিপ্লবী ছাত্র জনতা। জি, বিপ্লবী ছাত্র জনতা। আমরা মূলত আপনারা জানেন যে আমরা বলে থাকি জুলাই বিপ্লবের প্রবেশদ্বার উত্তরা। ৫ই আগস্ট উত্তরা যখন ওপেন হয়ে যায়, উত্তরা থেকে লাখ লাখ লোক যখন গণভবনের দিকে যাত্রা শুরু করে, তখন কিন্তু শেখ হাসিনা তার দুপুরের খাবার খেতে পারে না, তাকে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়। আর উত্তরা ওপেন হওয়ার পর যাত্রাবাড়ি, মিরপুর, বিভিন্ন পয়েন্টগুলো ওপেন হয় এবং সবাই চলে আসে। তো উত্তরাতে আমরা গতকালকে মশাল মিছিল করেছি সন্ধ্যার পর। আমাদের ওই যে নিচে যে ব্যানারটা দেখতেছেন, ওই মশাল মিছিলের ব্যানার, এখানে বৃহত্তর উত্তরার ছাত্র জনতা, সাধারণ ছাত্র জনতা। তো আমরা উত্তরা থেকে এখানে এসেছি, যেহেতু গ্রেফতারের একটা আলটিমেটাম দেওয়া হয়েছে, সরকার যেন গ্রেফতার করে। আমরা ওনার বাসার সামনে অবস্থান নিয়েছিলাম। আমরা এই সংবাদ সম্মেলনের পর আপনাদের সাথে আপনাদের প্রশ্ন নিব, আপনাদের প্রশ্ন তুলব, তারপরে আমরা আমাদের অবস্থান কর্মসূচি সমাপ্তি ঘোষণা করব এবং যেটা বলেছি যে পরবর্তী সবার সাথে বসে আমরা পরবর্তী কর্মসূচি আপনাদেরকে জানিয়ে দেব একসাথে। ঠিক আছে ভাই, আজকে আপনারা সারাদিন যে অবস্থান নিয়েছেন, এটা নিয়ে আমরা সারাদিন ফেসবুকে যে লাইভগুলো দিয়েছি, সেখান থেকে অনেকগুলো প্রশ্ন আসছে। তার ভিতর থেকে কিছু প্রশ্ন আমি বলতে চাই। যেমন আমরা ২৪ নিয়ে আপনারা অনেক সিরিয়াস, এটা মানুষ ভালোভাবে নিয়েছে, সমস্যা নেই। কিন্তু ৭১ নিয়ে অনেকগুলো লেখা আসছে যেখানে বীরশ্রেষ্ঠ একজনকে মানে প্লেন হাইজ্যাকার বলা হয়েছে। তো সেটা নিয়ে আপনাদের অবস্থান কি এবং আপনারা কি সিরিয়াস? আচ্ছা, আপনারা সিলেক্টিভ প্রতিবাদ করতেছেন কিনা? নো, আমি একটু বলি। এবং ২৪ দুইটাই জনযুদ্ধ। না না, ৭১ আর ২৪কে আপনি এক করতে পারেন না। ৭১ আমাদের এই দেশের স্বাধীনতা, এই দেশের মানচিত্র, এই দেশের পতাকা নিয়ে দিয়েছে। আমরা ৯ মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা পেয়েছি। ৭১ মহান, ২৪ মহান না সেটা বলছি না, বাট ৭১ আর ২৪কে প্যারালাল করবেন না। ৭১-৭১-এর মতোই মহান, ২৪-২৪-এর মতোই মহান। বর্তমান প্রজন্ম ৭১ দেখে নাই, আমরা ৭১ দেখি নাই, আমরা শুনেছি আমাদের পূর্বপুরুষদের কাছে। বাট আমরা একটা কথা বলি, যারা স্বচক্ষে ২৪ দেখে, জুলাই বিপ্লব দেখে এটাকে ধারণ করতে পারে না, আসলে তারা ৭১কেও ধারণ করতে পারে না। তারা ৭১ নিয়ে ব্যবসা করে, তারা ৭১কেও ধারণ করতে পারে না, তারা চেতনার ব্যবসা করে। হ্যাঁ, বিমান হাইজ্যাকের যে ব্যাপারটা, সেটা নিয়ে আমি বলি। এই ব্যাপারটা আসছে যে এটা নিয়ে অনেক ভুল ব্যাখ্যা আছে। আমি ব্যক্তিগতভাবে মিলি রহমান ম্যাডামের সাথে অনেকবার কথা বলেছি, ওনার সাথে আমার পরিচয় আছে, ওনার মুখে আমি গল্পগুলো শুনেছি। যখন মতিউর রহমান স্যার বিমান নিয়ে চলে আসে, ওনাদেরকে যখন আটক করে রাখে, উনি প্রেগনেন্ট ছিল, হ্যাঁ, ওনার বড় বোনও এবং ওনার বড় বোনের জামাই তারাও বিমান বাহিনীতে ছিল, পাকিস্তানে ছিল, তাদেরকেও গৃহবন্দী করে রাখে। তাদেরকে কী পরিমাণ মানসিক নির্যাতন করা হয়, হ্যাঁ, কী পরিমাণ অল্প অল্প খাবার দেওয়া হয়, ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে ছিল। তো এই জিনিসগুলো জানি। সেই মতিউর রহমান স্যারের পরিবার কিন্তু এই বাংলাদেশে থাকে না, থাকতে পারে নাই। সেই মতিউর রহমান স্যারের পরিবার, যেহেতু আপনি প্রশ্ন করেছেন আমি উত্তর দিই, সেই মতিউর রহমান স্যারের পরিবার কিন্তু আমেরিকায় সেটেল। ওনার ২ মেয়ে ছেলে আমেরিকায় থাকে, মিলি রহমান ম্যাডামও আমেরিকায় থাকে, মাঝে মধ্যে উনি দেশে আসে। আমি উত্তরটা শেষ করি। তো বীরশ্রেষ্ঠ মতিউর রহমান সাহেবের কবর পাকিস্তানে হয়েছিল, সেই কবর বাংলাদেশে আনতে আমাদের কত বছর লেগেছে? ৭২ থেকে ৭৫ পর্যন্ত, মানে ৭১ পরবর্তী সময় কিন্তু যারা মুক্তিযুদ্ধের কাণ্ডারি বলে নিজেদেরকে, মুক্তিযুদ্ধ যাদেরকে নিজেদের সম্পদ বলে দাবি করে, তারা ক্ষমতায় ছিল। তারা বুট্টু কেনে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে, তারা মতিউর রহমান সাহেবের কবর এই দেশে আনে নাই। ৯১ থেকে ৯৬ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, মতিউর রহমান সাহেব কবর আনে নাই। ২০০১ থেকে ৬ 4 দলীয় জোট ক্ষমতায়, খালেদা জিয়া, ওনার মাধ্যমে উনি কথা বলে কিন্তু মতিউর রহমান সাহেবের কবর বাংলাদেশে নিয়ে আসে। আমরা ৭১কে
ছোট আমরা করছি না, যারা ৭১কে ছোট করে, যারা ৭১ নিয়ে ব্যবসা করে, আমরা তাদের বিরুদ্ধেও কথা বলি। আমরা ৭১ দেখি নাই, আমরা না দেখে ৭১কে অনুধাবন করি, আমরা ৭১কে ধারণ করি, আর ২৪ আমাদের চোখের সামনে। হ্যাঁ প্লিজ। আমার নাম জনি আখন্দ। জনি আখন্দ। আমরা আছি সবাই একসাথে ভাই, আমাদের পোস্ট পজিশন ইস্যু না, সবাই সংগঠনে। ঠিক আছে ভাই, আমার যে প্রশ্নটা ছিল আজকে রহমান সাহেব যে বিষয়টি বলেছেন যে তার যে ভিডিওটি যেটি প্রচার করা হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, এক, এবং দুই, তিনি যদি ভুল করে থাকেন তিনি জাতির কাছে ক্ষমা চাইবেন, এই বিষয়ে কি বলবেন? না, আমি তো বললাম আমার বক্তব্যে কিন্তু চলে আসছে। উনি আজকে ওনার সংবাদ সম্মেলনেও মিথ্যাচার করেছে, ওনার সংবাদ সম্মেলনেও মিথ্যাচার করেছে। উনি হয়তো বলবে আমার এই ভিডিও এআই দিয়ে বানানো, বাট উনি লাইভে কথা বলছে, সারা জাতি দেখছে উনি কি বলছে। ওনার এইসব নিয়ে আসলে কথা বলার মতো, মানে কি বলবো, এইসব নিয়ে কথা বলার মতো কোনোই নাই। শুধু ফজলুর রহমান সাহেব না, আমরা যে হাবিবুর রহমান নামে একজনকে দেখছি, যিনিও সাবেক বাকশালী, যিনিও বাকশাল থেকে এসেছে, যিনিও ছাত্রলীগ করে এসেছে, হ্যাঁ, বিএনপির কাঁধে চড়ে বাকশালী বয়ান ফেরি করে বেড়াইতেছে। এবং শেখ রুমিনুর রহমান নামে একজন আছে, যিনি কথায় কথায় বলে 15 বছর এটা হয় নাই, 15 বছর ওইটা হয় নাই। উনি আগেই ভালো ছিল, উনি 15 বছর অনেক ভালো ছিল, উনি সংসদে গিয়েছে, উনি এমপি হয়েছে, উনি প্লট চেয়েছে, হ্যাঁ, উনি নিরাপদে ছিল, উনি কখনো নিরাপত্তাহীনতায় ভোগে নাই। বিএনপির অনেক নেতাকর্মী তাদের ঘরে থাকতে পারে না, বাড়িতে থাকতে পারে না, অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, খুনের শিকার হয়েছে। বাট রুমির ফারহানার চুল কিন্তু একটু বাঁকা হয় নাই, উনি স্ট্রেট চুল করেই গিয়েছে বিভিন্ন টকশুতে এবং কথা বলেছে। এবং শামীম ওসমান ওনাকে খুব কাছের বোন, আপন বোনের মতো দেখে, এগুলো আমরা দেখছি। হ্যাঁ বলেন। ভাই, জুলাই বিপ্লবী হিসেবে আপনারা উত্তরা থেকে বললেন যে আপনারা উত্তরা থেকে আসছেন, বা উত্তরা জুলাই বিপ্লবের হটস্পট, এটা ঠিক আছে। তেমনি এই সেগুনবাগিচার আশেপাশে, আশেপাশে শাহবাগ সহ ইউনিভার্সিটি সহ অন্যান্য পয়েন্টগুলো হটস্পট। আপনারা এত দূর থেকে আসবেন, আশেপাশের অংশীদাররা কই আপনাদের সাথে? আমি একটা কথা বলি, গতকাল রাত্র 3টা পর্যন্ত আমরা এখানে ছিলাম। আমরা শাহবাগের একটা সংগঠন, রাত্র 3টা পর্যন্ত ছিলাম। একটা লোকের দ্বারা সম্ভব না যে কন্টিনিউ এই আন্দোলনটা চালা যাওয়া। এখন রিপ্লেসমেন্ট হিসেবে আমাদের এই বড় ভাইরা। সরি ভাই, বুঝিনি, আরেকবার বলেন। আচ্ছা, আমি আরেকটু বলি আপনাকে। হ্যাঁ, থ্যাংক ইউ আলামিন ভাই। আমি একটু ব্যাখ্যা দিই। আমরা এই যে জায়গাটায় আছি দিনের বেলায়, এই যে জায়গাটা দিনের বেলায়, এই জায়গাটা কিন্তু এখানে এনবিআর, এখানে নাট্যশালা, এইখানে হলো আপনার এনএসআই, হ্যাঁ মানে সরি এটা দুদক, এই যে সরকারি স্থাপনাগুলা, আমরা কিন্তু একটু সামনে অবস্থান নিয়েছিলাম। যখন আলো ফুটলো, স্বাভাবিক যান চলাচল শুরু হলো, হ্যাঁ, আর্মির লোকজন আসলো, ওনারা আমাদের সাথে কথা বললো, রিকোয়েস্ট করলো, পুলিশের লোকজন আসলো, ওনারা আমাদের সাথে কথা বললো, রিকোয়েস্ট করলো যে আপনারা যান চলাচল স্বাভাবিক রাখতে আমাদেরকে সহযোগিতা করেন, আপনারা পিছনে নিয়ে আসেন। তো আমরা চাইলে এখানে জনসমাগম আরও বেশি করতে পারতাম, বাট এই জনসমাগম কি হতো, এই জনসমাগম হয়তো সাধারণ জনগণের জন্য কষ্টের হতো। আমরা জনগণকে কষ্ট দিতে চাই, আমরা ম্যান্ডেটের উপর বিশ্বাস করি, আমার ন্যারেটিভ যদি ঠিক থাকে। আমরা সংখ্যা বিশ্বাসী না। আরেকটা বিষয়, আপনারা জুলাই যে বলতেছেন, জুলাই তো বিশাল একটা ব্যাপার। জি, আপনারা সারাদিন এখানে দেখলাম 6 জন মানুষ ছিলেন। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝবো আপনাদের সাথে কেউ নাই? না, আমরা 6 জন মানুষ ছিলাম, এটা তো ভুল কথা। আমি তো বলতেছি এই কথাটা এখানে বলছি। আমরা রাত 3টা পর্যন্ত ছিলাম। কালকে মিষ্টিময় কিছু সাংবাদিক আসছে। দাঁড়ান, এই কথাটা আমি অনেকে বলতেছি যে আপনার প্রশ্নটার উত্তর যেটা, আমরা একটা কথা, আমরা চাইলে রাস্তা ব্লকেট করে কর্মসূচি দিতে পারতাম, জনসমাগম করে কর্মসূচি দিতে পারতাম, কিন্তু আমাদের যে আন্দোলন করা যে ফান্ডামেন্টাল যে এথিক্স আমাদের, সেটা আমাদের বলে যে জনদুর্ভোগ করে আমরা কোনো ধরনের কিছু করব না। কারণ জুলাই বিপ্লব জনগণের একটা জন আকাঙ্ক্ষার জন্য, যাতে এই আকাঙ্ক্ষা যাতে কেউ বিনষ্ট না করতে পারে, এজন্য আমরা এমনভাবে আন্দোলন করতে চেয়েছি যাতে জনদুর্ভোগ না করে। এর জন্য যে জন্য দায়ী তার বাসার সামনে এসে আমরা আন্দোলন করেছি। আমি চাই না কেন আমার অন্য জনগণ, মানে অন্য জনগণ, বাচ্চারা আছে, শিশুরা আছে, এখানে দেখলাম একটু আগে গালাগালি দিচ্ছে একজন আইসা, এটা কি দায় কি আপনাদের পড়ে না? আমাদের একটু আগে এখানে কোনো স্লোগান হয়েছে? এখানে তো ভাই পুরো বিল্ডিং এ তো অনেক বাচ্চা আছে, এখানে একটু আগে কোনো স্লোগান হয়েছে? ভাই, আমরা কি এমন কোনো একটু আমরা কি আস্তে আমরা কি এমন কোনো সাউন্ড সিস্টেম ব্যবহার করেছি যেটার জন্য আশেপাশের বাসিন্দাদের অসুবিধা হবে? বাসা গেট বন্ধ, মানে আমরা কি 6 পেয়ার 8 পেয়ার সাউন্ড নিয়ে বসছি? আমরা কি এখানে মঞ্চ বানিয়ে হাজার হাজার লোক, আমরা হ্যান্ড মাইকটাও রাতের বেলা ব্যবহার করি না। আচ্ছা, আপনি তো ভাই অনেক কষ্ট করছেন, আমরা অন্য ভাইদের কাছ থেকে কষ্ট নিই। ছোট করে একটু জানতে চাই ছিল যে কে আগে বলবেন? বলেন। কোটারির মধ্যে যে শাওয়াব বিষয়টা, শাওয়াব এটা দেখা আমি এই ইস্যুটা নিয়ে যে আপনারা স্লোগান দেন, এটা আসলে
কতটা যৌক্তিক এবং আচ্ছা আপনার এটার ব্যাখ্যা আমি দিচ্ছি। বর্তমানে আপনার এই আন্দোলনের সময় যখন রাস্তায় আমরা আন্দোলন করছি, হাসিনা কি করছে? গুলি করছে। তো আমি বন্দুকের সামনে দাঁড়ায় কি চুমা দিব তারে? আমি বন্দুকের সামনে দাঁড়ায় তার সাথে কি ব্যবহার করব? আপনি বলেন কি ইউজ করতেছে? আপনি ইউনিভার্সিটি গুলাতে যান, কি আন্দোলন হচ্ছে, কি বলতেছে? আমরা এখানে আসছে আন্দোলন করে, সে আমাদেরকে কি বলছে? আমাদের রাজাকারের বাচ্চা, সে আমাদের রাজাকারের বাচ্চা বলতেছে। তো আমরা তারে কি বলবো? চুম্মা দিব তারে? রাস্তার ভাষা একরকম, অফিসের ভাষা একরকম, বাসার ভাষা একরকম। আন্দোলন করতে নামছি রাস্তায়। সবচেয়ে বড় কথা জেনজির ভাষাই এটা, আমি মনে হয় বুঝাইতে পারছি আপনাকে। জেনজির আন্দোলনের ভাষাই এটা। এটা আসলে জেনজি স্টাইল। এটা জেনজি স্টাইল আন্দোলনের ভাষা। আমি আপনার সাথে অফিসে টক শোতে বলবো, আপনি আমারে টাকা দিয়েও আপনি বকা দিতে পারবেন না। আচ্ছা, এই ব্যাপারে আরেকটু ব্যাখ্যা দেই। শালা শব্দটা শ্যালক অর্থেই কিন্তু ব্যবহার হয়েছে, বাট বাংলা একাডেমি কিন্তু এখন তাদের অভিধানে শালা গালি অর্থেও জায়গা করে দিয়েছে। তো একসময় হয়তো দেখবেন বাংলা একাডেমি এই শব্দগুলাকে ওই গালি অর্থে স্বীকৃতি দিবে, এরকম আসবে। কারণ ভাষা ক্রমাগত চেঞ্জ হয়। হ্যাঁ, ভাষা ক্রমাগত চেঞ্জ হয়, অনেক নতুন শব্দ ভাষাতে অন্তর্ভুক্ত হয়। ভাই, আপনারা সকাল থেকে আমরা ছিলাম, আপনারা যারা বক্তব্য দিয়েছেন সবাই বলেছেন যতক্ষণ পর্যন্ত তাকে গ্রেফতার করা না হবে আপনি এখানে অবস্থান করবেন। এখন বলছেন আপনারা কোনো সিদ্ধান্ত আবার জানাবেন কেন? আসলে এই দ্বিমত। আচ্ছা, এখানে আমরা কিন্তু সংবাদ সম্মেলন মানে আমার যে আগের বক্তব্যের ব্যাপারটা ক্লিয়ার করেছি, যে উনি যে বলেছে জুলাই যোদ্ধার অভিনয় করেছে, একটা অভিনয়ের রিহার্সাল দিলাম, একটা মহড়া দিলাম আমরা শিল্পকলার সামনে, এর সামনে আমরা চাইলে অবস্থান করতে পারি। আমরা অবস্থান করলে আপনারা আমাদেরকে সারাদিন সহযোগিতা করেছেন, প্রশাসনের বাইরে আমাদেরকে সহযোগিতা করেছেন, আশা করি সহযোগিতা করবেন। হ্যাঁ, তো এখন যদি আমরা এখানে কন্টিনিউ অবস্থান করতে চাই এবং কন্টিনিউ অবস্থান করি, আগামীকালকে সকালে কোনো অফিস খুলতে পারবে না। আমরা তো জনদুর্ভোগ চাই না, আমরা রাষ্ট্রের ক্ষতি চাই না। এটা তো জুলাই প্রমাণ হয়েছে, সেই সক্ষমতা জুলাই যোদ্ধাদের আছে কিনা? ভাই, সেই সক্ষমতা আমার একার না তো ভাই, জুলাই তো আমার না, জুলাই তো আমাদের না, জুলাই আপনাদের সহ, জুলাই তো পুরো জাতির। সর্বশেষ একটা প্রশ্ন, আপনাদের এই হ্যান্ড মাইক নিয়ে কিছুক্ষণ আগে যেমন আপনারা বলছিলেন আপনারা জনদুর্ভোগ করবেন না, পিছনে গভর্নমেন্টের অফিস আছে, ফ্যামিলি বাসা আছে, কিছুক্ষণ আগে হ্যান্ড মাইক দিয়ে একজন মা নিয়ে খুবই বিশ্রী ভাষায়, অকথ্য ভাষায় গালাগালি করেছে। আমাদের মধ্যে কেউ না, সেটা আপনারা কিভাবে দেখেন? এটা আপনাদের মাইকটা ব্যবহার করা হয়েছে, মাইকটা ব্যবহার করতেই পারে। এখান থেকে যে কেউ, আপনারা মিডিয়া ছিলেন, আপনারা ভিডিও করছেন, আমি নিজেও দেখছি। এই বিষয়টা হইলো তাই আমরা আপনারা আসরের পর বলতেন থেকে আপনারা যদি মঞ্চ তৈরি করেন সেখান থেকে মঞ্চ তৈরি করে, আমরা তো নামাজ পড়তে দিয়েছি, আমরা তো নামাজ পড়তে দিয়েছি, আমরা তো নামাজ পড়তেও যাবো। আপনি এইভাবে বাধ্য করলেন, আপনি হ্যান্ড মাইক না, আমি তো বলতেছি না, না 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 না। তাহলে আপনি তো আচ্ছা আচ্ছা ভাই, কি আচ্ছা, আমি একটু বলি, যদি এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে এটার জন্য আমরা দুঃখিত। কারণ আমাদের পক্ষ থেকে আসরের পর থেকে কিন্তু আমরা আপনাদেরকে সময় দিয়েছিলাম যে 7টায় আমরা সংবাদ সম্মেলন করবো, আপনাদের সাথে কথা বলবো। এই সময়টা কোনো কার্যক্রম ছিল না। আমরা কালকে রাত থেকে ওইভাবে খাওয়া দাওয়া করা হয় না, খাওয়া দাওয়া নামাজ এই ব্যাপারগুলো দেখেছি। ধন্যবাদ, থ্যাংক ইউ। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।